থমাস ডুলি তারই কোচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোলম্যানকে যদি বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়, এজেন্ট একটা ফি চাইছে। এতদিন আসলে ক্রিস কোলম্যানকে নিয়ে বাফুফে কি আসলে শুধুমাত্র ফ্যানদেরকে একটু শান্ত রাখার জন্যই ক্রিস কোলম্যানকে নামটা নিয়ে আসলো কিন্তু কিনা এতে কি একটা আরো প্রশ্ন আসলে আমার মনেই যাচ্ছে। আলটিমেটলি ফ্যানরা কি এতে শান্ত থাকবে যখন ক্রিস কোলম্যান বা মিকেলকে আমরা পাচ্ছি না? আমার সাথে আজকে স্টুডিওতে আছেন আমার দুজন সহকর্মী। প্রথমেই আছেন সহকর্মী রহমান পেয়ার। ওয়েলকাম টু স্টার প্লাস স্টুডিও। এবং এরপরে আছেন ইয়াসির আরাফাত সবুজ ওয়েলকাম। পেয়ার, প্রথমে আপনার কাছে জানতে চাই, 10 মে আসলে কোচের নাম ঘোষণা করার কথা ছিল, কিন্তু সেখানে আজকেও কোচের নাম ঘোষণা করা হয়নি এখন পর্যন্ত। সত্যিকার অর্থে কি এত সময় প্রয়োজন ছিল কোচের নাম ঘোষণা করা? বাফুফে গতকাল জানিয়েছিল যে 48 ঘন্টার মাঝে কোচের নাম তারা ঘোষণা করবে, এবং আমাদের যে সূত্র আছে সেই সূত্র বলছে যে থমাস ডুলি তারই কোচ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি যে কথা বলছেন যে বাফুফে কি দেরি করছে নাকি, অবশ্যই দেরি করছে। আপনি জানেন যে ব্রাজিলিয়ান কোচ রোজারিও মিকেল তিনি বাংলাদেশে সিভি পাঠিয়েছিলেন বাফুফেতে কোচ হওয়ার জন্য। এই দেরি হওয়ার কারণে কিন্তু তিনি নিজে থেকে সরে দাঁড়িয়েছেন। তার কিন্তু আগ্রহ ছিল বাংলাদেশের কোচ হওয়ার জন্য, এবং আপনি জানেন যে বিশ্বকাপের জন্য দলগুলো তাদের স্কোয়াডটা দিচ্ছে। আজকে ব্রাজিল দল দিয়েছে, পর্তুগালের দল দিয়েছে। তা আমরা তো আশা করি বাংলাদেশ একসময় বিশ্বকাপে খেলবে, সেই দলটা দিবে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসলে লক্ষ্যটা হওয়া উচিত বড়, কারণ প্লেয়ার এখন রয়েছে। এখন যদি এই প্লেয়ারদের নিয়ে আপনার লক্ষ্য থাকে যে আপনি সাফের শিরোপা জিতবেন, সন্তুষ্ট হবেন, তাহলে কিন্তু হবে না। সেই মাপের কোচ লাগবে, যোগ্য একজন কোচ, পারফেক্ট কোচের অধীনে হামজা, সমিত, জায়ান যারা রয়েছে তাদের হাতে তুলে দিতে হবে, কোচের হাতে। জি, সবুজ আপনার কাছে একটু আসতে চাই। আমরা আসলে কোলম্যান এবং মিকেল অনেক নাম শুনেছিলাম এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন কোচের নাম শুনেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা এখন ডুলির নাম শুনছি, থমাস ডুলি। তো শেষ পর্যন্ত কি এই এশিয়ান অভিজ্ঞতা সম্পন্ন একজন কোচ কি আমরা পেতে যাচ্ছি? আসলে বাফুফের যে বিশেষ কমিটিটা তৈরি করে দেওয়া হয়েছিল, তারা শুরু থেকেই যে কথাটা আসলে বলে আসছিল যে হাই প্রোফাইল হলেই হবে না, এশিয়ান অভিজ্ঞতা আছে কিনা। কারণ বাংলাদেশ এখন এশিয়ান জোনে খেলছে, তারা এই অভিজ্ঞতাটাকেই বড় করে দেখছে, এবং তখনই আসলে তাদের যে নীতিতে তারা বিশ্বাসী ছিল। শেষ পর্যন্ত যদি থমাস ডুলি, তো এখনও চূড়ান্তভাবে ঘোষণাটা আসেনি, যদি থমাস ডুলি শেষ পর্যন্ত বাংলাদেশের কোচ হয়ে আসে, তাহলে তারা সেই এশিয়ান যোগ্যতাকেই বড় করে দেখছে। কারণ থমাস ডুলি ফিলিপাইনকে প্রথমবারের মতো এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে, এই যোগ্যতা এই অভিজ্ঞতাটা তার আছে, সেই দিকটাই হয়তো বাফুফে দেখছে। আর পেয়ার ভাই যেরকমটা বলছিলেন যে 10 তারিখ চূড়ান্ত করার কথা ছিল কোচের নাম, কিন্তু আমার তো আসলে মনে হচ্ছে যে 10 তারিখেই বাফুফে কোচ চূড়ান্ত করে ফেলেছে কিনা। কারণ থমাস ডুলিকেই হয়তো 10 তারিখেই বাফুফে একটা সিগন্যাল দিয়ে রেখেছিল কেনা। কারণ থমাস ডুলি তো একটা রানিং একটা দলের তিনি কোচ ছিলেন, গায়ানার একটা দলের কোচ ছিলেন, এবং চুক্তির মেয়াদও তার শেষ হয়নি, এবং তার ফর্মও ভালো ছিল সেখানে। তখনই কিন্তু 2-2 আমরা 4 মিলিয়েছিলাম। কিন্তু গায়ানার যেহেতু দায়িত্ব ছেড়ে দিয়েছেন, হয়তোবা কোথাও থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন যে এই দলের দায়িত্ব তোমাকে নিতে হবে। কিন্তু ডুলি কিন্তু জাতীয় দলের কোচ হওয়ার জন্য অ্যাপ্লাই করেননি, যেখানে জাতীয় দলের কোচ হওয়ার জন্য অলমোস্ট 300 সিভি জমা পড়েছিল। সেখান থেকে কি আসলে বাফুফের কাউকে মনে হয়নি শর্টলিস্ট করা যায় বা কোচ বানানো যায়? সেখানে ডুলিকে আমরা জানি যে তিনি এইজ লেভেলের একটা, এটা হচ্ছে যে সিভিগুলো চেয়েছিল সব সিভি মিলেই কিন্তু যে সংখ্যাটা বলেন অলমোস্ট 300, তো সেখানের তালিকাতেও থমাস ডুলি ছিল। যদিও তিনি গুঞ্জন যেটা শুনছি আসলে তিনি এইচ ভিত্তিক দলের অর্থাৎ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার জন্য তিনি আগ্রহী ছিলেন। সব মিকেল, কোলম্যান সবাইকে ফেলে আসলে ডুলিকেই কেন মনে ধরলো বাফুফের? ওই যে কোলম্যানের এজেন্ট নিয়ে একটা ইস্যু বলছে বাফুফে, যে এজেন্ট কমিশন চাইছে কোলম্যানকে যদি বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়, এজেন্ট একটা ফি চাইছে 2 মাসের, মনে হয় সবুজ সম্ভবত 2 মাসের একটা বেতন, যেটা কোলম্যানকে যে বেতনটা দিতে হবে সেই সমপরিমাণ একটা উনি এজেন্ট ফি চেয়েছেন, একটা বিশাল একটা অ্যামাউন্ট, যেটা আসলে দেওয়ার জন্য ক্রীড়ামন্ত্রী তো বলেছে যে যত রকমের আর্থিক সহায়তা দরকার সেটা ক্রীড়া মন্ত্রণালয় করবে। এবং আসলে যদি এজেন্টের ফিটা ইস্যু হয়, তাহলে বাফুফে কি ফিফার দ্বারস্থ হতে পারতো না? কারণ তারা বলেছে যে এটা ফিফা বহির্ভূত, ফিফার আইন বহির্ভূত। তাহলে তারা কেন আসলে ফিফার দ্বারস্থ না হয়ে নিজেরাই সিদ্ধান্তে চলে আসলো যে এজেন্টের কাছে তারা যাবে না? আমার মনে হয় যে এক পর্যায়ে কোলম্যান কিন্তু নিজেই বাফুফের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল,
এই যে আমরা শুনেছি যে রোজারিওর সাথে বাফুফের যেটা মেইলের হচ্ছিল, রিপ্লাই হ্যাঁ, দিচ্ছে না তিনি। দেরি করছে বলে, বা ওই কোলম্যান নিজেই যোগাযোগ বন্ধ করে দিয়েছে এরকম শোনা গেছে। তো সেটা একটা ইস্যু হতে পারে, হয়তো কোলম্যান নিজেই চাইছেন না যে এখন আমি আসবো এখানে। বাফুফে কি আসলে নিজের গড়িমসির কারণেই কোলম্যান বা মিকেল এদেরকে হারালো? আমি তো সেটাই আসলে বলছিলাম যে 10 তারিখেই আসলে কোচ চূড়ান্ত করে ফেলে, যদি থমাস ডুলি যদি এমনটা হতে পারে, আগেই যদি sure না। সিগন্যাল পেয়ে তিনি যদি একটা রানিং দলের একটা দায়িত্ব ছেড়ে দেন, তাহলে এতদিন আসলে ক্রিস কোলম্যানকে নিয়ে বাফুফে কি আসলে শুধুমাত্র ফ্যানদেরকে একটু শান্ত রাখার জন্য এই ক্রিস কোলম্যানকে নামটা নিয়ে আসলো কিন্তু কিনা, এতে কি একটা আরো প্রশ্ন আসলে আমার মনেই যাচ্ছে। না, আলটিমেটলি ফ্যানরা কি এতে শান্ত থাকবে যখন ক্রিস কোলম্যান বা মিকেলকে আমরা পাচ্ছি না? আসলে এখন পর্যন্ত ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় আমরা যেরকমটা দেখছি, তারা যে দাবিটা তুলছে যে ক্রিস কোলম্যানকেও যদি না পায় তাহলে ব্যান স্টোকের নামটা তারা তুলছেন। এবং যতটুকু জানি যে ব্যান স্টোকের স্যালারি কিন্তু ক্রিস কোলম্যানের থেকে বেশ কম। তো সেক্ষেত্রে আসলে ব্যান স্টোককেও কেন বাফুফে পছন্দ করছে না, যদি এখন পর্যন্ত আসলে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা শুনতে এই পারি। চূড়ান্ত সিদ্ধান্তটা আসলে কবে আসতে পারে? আপনি শুরু থেকেই এই কোচ রিলেটেড নিউজগুলো কভার করেছেন, আপনার কি মনে হয়? বাফুফের সভাপতি তাবিদ আওয়াল তিনি যেরকমটা জানিয়েছেন যে 48 ঘন্টা, আমাদেরকে আবার সেই 48 ঘন্টা আগামীকাল পর্যন্ত হয়তো wait করতে এই 48 ঘন্টা তো আমরা আরো বেশ কিছুদিন আগেও শুনেছিলাম। বাবুর সভাপতি তিনি বলেছিলেন যে আসলে ডেডলাইন পার হবে না, কিন্তু শেষ পর্যন্ত 15 তারিখের জায়গায় 19 তারিখ 20 তারিখ হয়তো হয়েও যেতে পারে। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে 24 তারিখ থেকে জাতীয় দলের সাথে ক্যাম্প শুরু করবে দেবেন নতুন কোচ। সেক্ষেত্রে তো তার আসারও একটা প্রসেসের, এখন বাফুফে যদি গোপনে কাজ করে থাকে বা তার সাথে ভিসা নিয়ে যদি কাজ চালিয়ে থাকে, সেটাও হয়ে যেতে পারে। সবুজ বলছে যে বাফুফে গোপনে কাজ করে ফেলেছে কিনা সে বিষয়ে তিনি সন্দিহান। আপনার কি মনে হচ্ছে? ওই যে যেটা বলছিল সবুজ, যে আমরা জানি যে গায়না জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন, সেখান থেকে কিন্তু হিসেবটা মিলাচ্ছে সবাই যে যেহেতু গায়নার দায়িত্ব ছেড়ে দিয়েছেন, ন্যাশনাল টিমের কোচ ছিল থমাস ডুলি, চুক্তির মেয়াদ শেষ হয়নি। চুক্তির মেয়াদ কিন্তু শেষ লুকোচুরির হয়নি। কারণটা কি হতে পারে? লুকোচুরির কারণটা কি হতে পারে সেটা তো বাফুফে বলতে পারে, কেন লুকিয়ে রাখছে তারা জিনিসটা। যদি আদৌ থমাস ডুলির সাথে সেরকম কোনো কথা হয়ে থাকে তাদের, তাহলে তো তাদের জানিয়ে দেওয়া উচিত এতদিনে। হ্যাঁ, এটা কি আসলে দলের জন্য হিতের বিপরীত আবার হবে কিনা? না, আসলে কোচ তো একটা 2 বছর থাকবে, একটা হয়তো ফ্রেন্ডলি ম্যাচের জন্য একটু তাড়াহুড়ো করছে না হয়তো, বা যেহেতু 2 বছর খেলবে, আরও অনেক তো ম্যাচ আছে, খুব বেশি ক্ষতি হবে না। তবে সান মারিনোর বিপক্ষে ম্যাচের জন্য হয়তো কিছুটা বাংলাদেশের প্রস্তুতিতে একটু ঘাটতি থেকে যেতেই পারে। আমরা যদি একটু বিশ্বকাপে আসি, গতকাল রাতে ব্রাজিলের দল ঘোষণা হয়েছে। সবুজ, আপনার নেইমারকে নিয়ে অনেকের সংশয় ছিল যে নেইমার কি আসলে দলে থাকবে নাকি থাকবে না স্কোয়াডে। আপনার আসলে কতটুকু ব্যালেন্সড মনে হচ্ছে ব্রাজিলের এই দলটাকে? আসলে এর আগে মানে একটা বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে যে মানে এত একটা উন্মাদনা, একটা ইন্টারনেট ব্রেকিং একটা ব্যাপার ছিল। বাংলাদেশ সময় রাত 2টায় ঘোষণা হবে, এরপর 2টা থেকে গান বাজনা শুরু হয়ে গেল, ফ্যানদের অপেক্ষা বাড়তে লাগলো এবং দলটা কিন্তু ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সময় রাত 3টার পর। অর্থাৎ এই যে ফ্যানদের রাত জেগে থাকা শুধুমাত্র স্কোয়াড ঘোষণা দেখার জন্য, এবং পুরো ব্রাজিল জুড়েই কিন্তু একটা মানে এত সাসপেন্স এর আগে আসলে কখনোই ছিল না। শেষ পর্যন্ত নেইমারকে ব্রাজিল দলে রাখা হয়েছে, নিঃসন্দেহেই এটা ব্রাজিলের জন্য একটা ভালো ব্যাপার। কিন্তু সেই হিসাব করলে আবার সব কিছু মিলিয়ে দলটায় বেশ সমালোচনা করার জায়গাও কিন্তু রয়েছে। এখানে অ্যাটাকিং লাইনে আসলে জোয়াও পেদ্রোর না থাকাটা একটা বড় সমালোচনার মুখে পড়তেই হয় এখানে, কারণ জোয়াও পেদ্রো সম্প্রতি তিনি চেলসির হয়ে দারুণ খেলেছেন। হয়তো ইস্তেভাও ইনজুরির কারণে ইস্তেভাও জায়গা পাবেন না, এটা আগে থেকেই নিশ্চিত ছিল। কিন্তু জোয়াও পেদ্রোর না থাকাটা আসলে মানে ফ্যানরাও আসলে ব্যাপারটাকে ওইভাবে নিয়েছে, এবং জোয়াও পেদ্রো তিনিও কিন্তু একটা বার্তা দিয়েছেন স্কোয়াডে জায়গা না পাওয়ার পর। এবং মিডফিল্ডেও কিন্তু সেখানে কাসিমিরো আছেন এবং ব্রুনো গিমেরেস আছেন, তারা হয়তো রেগুলার স্টার্টিং করবেন, কিন্তু এছাড়া আসলে 90 মিনিটে তো আর অবশ্যই তাকে তুলে নিয়ে যেতে হবে। এরপরে আসলে সেখানে কাকে খেলাবেন? লুকাস পাকেতা খুব সম্প্রতি খুব ভালো খেলছেন তা না, ফেবিনোর সেখানে রয়েছেন সাবেক লিভারপুল তারকা, যিনি এখন সৌদি লিগে খেলছেন, তিনিও আসলে কতটুকু সেখানে খেলতে পারবেন। এখানে ধারণা করা হচ্ছে যে নেইমারকে অ্যাটাকিং মিডফিল্ডে হয়তো খেলানো হতে পারে। আর তাছাড়াও যদি আপনি ডিফেন্সের কথা বলেন, ডিফেন্সে খুব সম্ভবত রেগুলারই আমরা মার্কিনুসকে দেখতে পারবো এবং গ্যাব্রিয়েল ম্যাগালেসকে হয়তো আমরা দেখতে পারবো, যারা দুজনে আসলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও খেলবে আর্সেনালের হয়ে এবং পিএসজির হয়ে। তাছাড়া ব্রাজিলকে সমস্যায় পড়তে হতে পারে 2
ফুল ব্যাককে নিয়ে লেফট ব্যাক এবং রাইট ব্যাক মার্সেলো এবং দানিয়েল ভেস চলে যাওয়ার পর আসলে ব্রাজিলের সেই জায়গাটায় সেভাবে কেউ তৈরি হয়নি। এখানে আসলে কাকে খেলানো হবে, এখানে দানিলোকে রেখে দেওয়া হয়েছে। দানিলোকে আসলে ফুটবল ফ্যানরা কোনোভাবে পছন্দ করে না এবং দানিলো আসলে সাম্প্রতিক তিনি কিন্তু ফ্লেমিংয়েতেও আসলে সেভাবে ক্লাবে নিজের ক্লাবেই আসলে সেভাবে জায়গা পান না। তিনি রিয়াল মাদ্রিদের একটা ফ্লপ সাইনিং ছিলেন, ইউরোপেও এসে সেভাবে কিছু করতে পারেনি। তারপর আসলে দানিলো কীভাবে ব্রাজিলের একটা অটো চয়েস হয়ে থাকেন সবসময়, এই ব্যাপারটা নিয়ে আসলে আচ্ছা সবাই সবুজ, সন্দিহান। একটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে যে ব্রাজিলে এখন সুপারস্টাররা তৈরি হচ্ছে না কেন? এই যে নেইমার বা ভিনিসিয়াস ছাড়া আর কে আছে মেগা স্টার এই দলে? আসলে নেইমার ছাড়া ব্রাজিলে ভিনিসিয়াসও কিন্তু মেগা স্টার না। ভিনিসিয়াসকে আমরা রিয়াল মাদ্রিদের মেগা স্টার বলতে পারি, কিন্তু ব্রাজিল দলে তিনি সেই প্রায় তো সেই ঝলকটা দেখা যায় না। সেই ঝলকটা কোনো ম্যাচে আমরা আজ পর্যন্ত দেখতে পারি। প্রায় তো ব্রাজিলের জার্সি যখন গায়ে দেয় তখন আর্জেন্টিনার প্লেয়ার যেমন হিগুয়েনের যখন আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতো তখন তাকে চেনা যেত না। এরকমটাই আসলে এটা খুবই একটা, কারণ এতদিন আসার পর নেইমার এর আগে 3টা বিশ্বকাপ খেলেছেন, 4র্থ বিশ্বকাপে এসেও সবাই আসলে নেইমারের উপরে সবচেয়ে বড় তারকা হয়ে আছেন। এটা আসলে ব্রাজিলের অনেক বড় একটা ব্যর্থতাই বলা যায়, কারণ এতদিনে এসেও নেইমারের মতো একটা নাম্বার 10 আসলে ব্রাজিলে সেভাবে তৈরি হয়নি। এবার ফুটবল ফ্যানরা আসলে ভাবছিলেন যে এবার নেইমার না থাকলে নাম্বার 10টা আসলে কাকে দেওয়া হবে, কার গায়ে উঠবে। একটা তো ব্রাজিলের নাম্বার 10 জার্সি তো একটা ওজন আছে, এইটা যার তার গায়ে তুলে দেওয়া যায় না। ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে ভালো খেলছেন, কিন্তু তিনি ব্রাজিলের হয়ে আসলে কি করেছেন? সেই ক্ষেত্রে নেইমার কোন পজিশনে খেলতে পারে আনচেলত্তির আন্ডারে? এবার মিডফিল্ডে তো আসলে খুব বেশি ফুটবলার রাখেননি কার্লো আনচেলত্তি। সেখানে ধারণা করা হচ্ছে নেইমারকে হয়তো অ্যাটাকিং মিডে খেলানো হতে পারে, অথবা ফলস নাইনে সেন্টার ফরওয়ার্ডের একটু নিচে হয়তো কিছুক্ষণ আগে পেয়ার পর্তুগালের দলও ঘোষণা হয়েছে এবং এবার অনেকেই আসলে বলছেন পর্তুগালের দলটা ফেভারিট। এবারের খুব ব্যালেন্সড একটা দল পর্তুগালের। আপনার কি মনে হয় পর্তুগালের দলটা নিয়ে? পর্তুগালকে এবার অনেকেই ফেভারিটের তালিকায় রাখছে, কারণ দলটা খুব ব্যালেন্সড, ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাকিং 3টা ক্ষেত্রেই তাদের হচ্ছে স্টার প্লেয়াররা রয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, তিনি তার শেষ বিশ্বকাপ খেলবেন, দলকে নেতৃত্ব দেবেন এবং 6ষ্ঠ বিশ্বকাপে খেলবেন। এখনও লিওনেল মেসির আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করা হয়নি এবং এখনই বলা হচ্ছে যে রেকর্ড হয়ে যাচ্ছে যে রোনালদো 6ষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন। এবং সবাই অপেক্ষা করছে যে দেখার জন্য যে রোনালদো তার শেষ বিশ্বকাপে, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে ট্রফিটা জিততে পারবেন কিনা, সেই একটা রোমাঞ্চ সবার মাঝে কাজ করছে, পর্তুগাল ফ্যানদের মাঝে। এবং ফুটবল পণ্ডিতদের যে ফেভারিটদের তালিকা রয়েছে সেখানে পর্তুগাল বেশ ভালোভাবে রয়েছে। পেয়ার, আমরা এবারের বিশ্বকাপে অনেক কিছু নতুন দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী সারা মাহবুবের একটা রিপোর্ট দেখছিলাম যে এবারের বিশ্বকাপে এআই এর শুধুমাত্র কেপ ভার্দে বা কুরাসাও এর অভিষেক হচ্ছে না, এআই এর অভিষেক হচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? প্রযুক্তি থাকা তো ভালো, জিনিসগুলো যাতে আরো স্বচ্ছ হয়। যখন মারাদোনা যখন খেলতেন তখন তাকে বারবার ফাউলের শিকার হতে হয়েছিল। এখন কিন্তু সবাই বলছে সেই সময়ের মারাদোনা যদি এই সময়ে খেলতো তাকে কেউ আটকে রাখতে পারতো না, প্রোটেকশন রয়েছে। হাত দিয়ে কি গোলটা দেওয়া যেত সেই সময় যদি এইভাবে? এটা তো দেয়া যেত না, সেটা একটা ব্যাপার, কিন্তু তাকে মানে এখন প্রোটেকশনটা রয়েছে, সেই প্রোটেকশনটা ম্যারাদোনা পাননি। কিন্তু এখনকার প্লেয়াররা সেই ফ্রিডম নিয়ে খেলতে পারবে। আচ্ছা সবুজ, আপনি কি বললেন মারাদোনা হাত দিয়ে গোল দিতে পারতো কিনা যদি তখনকার মারাদোনা এখন থাকতেন? তো আসলে এই মারাদোনা করতে পারতো, মারাদোনা কোনো না কোনো উপায় বের করে ফেলতো। মানে আপনার কি মনে হয় আসলে যারা মারাদোনাকে সমর্থন করেন অথবা যারা আর্জেন্টিনা সমর্থক না, তারা আসলে এই জিনিসটা থেকে আদৌ কি কখনো বের হতে পারবে? মানে ওই হাত দিয়ে গোল করা ছাড়া মারাদোনাকে কি অ্যাজ আ প্লেয়ার? মারাদোনা তো একজন গ্রেট প্লেয়ার, এটা তো অস্বীকার করার কোনো তাহলে বারবার কেন তার হাত দিয়ে গোল করার বিষয়টা চলে আসে? এটা তো মিথ্যাও না, এটা তো আর মিথ্যাও না। এবং এটা হ্যান্ড অফ গড না? হ্যাঁ, এবং এটা যে তিনি ফাঁকি দিয়েছেন এটাও তো একটা দুর্দান্ত একটা কৌশলী বলা যায়। ফাঁকিটা তো আসলে তখন ধরা যায়নি। ওই হাত দিয়ে গোল করার পরে বলেছিলেন যে আমি সবার নিয়ম মানেন, এটা আমার বিদ্রোহ। ইংল্যান্ডে এটা তো একটা দুর্দান্ত কৌশল। মারাদোনাকে যদি কেউ গ্রেট না মানে সে আসলে ফুটবলটাই বোঝে না। এটা আমরা আসলে কি মনে হয় আমাদের এই যে জাতীয় দলের কোচ নির্ধারণ করতেই আমরা পারছি না, এবং আমরা পর্তুগাল, আর্জেন্টিনা বা ব্রাজিল নিয়েই, ওদের স্কোয়াড নিয়েই পড়ে আছি। আমরা আসলে আমাদের বিশ্বকাপ দলের স্কোয়াড নিয়ে কবে আলোচনা করতে পারবো? ওই তো বললাম যে লক্ষ্যটা আপনার বড় হতে হবে। আপনার যদি লক্ষ্য হয় যে আমি হামজাদের নিয়ে সাফের শিরোপা জিতবো তাহলেই হয়ে গেল, তাহলে তো হবে না। আপনার প্রথমে এশিয়ান কাপে কোয়ালিফাই করতে হবে। আমি তো বিশ্বাস করি যদি কাবরেরা না থাকতো
একজন বেটার কোচ থাকতো তাহলে বাংলাদেশ এই এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারতো। সেরকম প্লেয়ার কিন্তু বাংলাদেশ দলে এখন রয়েছে। তো যে কথা বলছিলাম, একজন কোচের সন্ধানে রয়েছে বাফুফে। সেই কোচ কাকে নিয়ে আসে? আমাদের সূত্র যেটা বলছিলাম, থমাস ডুলি, তার সম্ভাবনা বেশি রয়েছে। এবং ফ্যানরা যেটা বলছেন যে কাবরেরার আমলের যারা কোচিংয়ের স্টাফ ছিল তারা যেন আর না থাকে, কারণ সেই কোচিং স্টাফরা থাকলেই নাকি সিন্ডিকেটের বিষয়টা চলে আসে। সবুজ, এইটাই আসলে ব্যাপার। যদিও এখনো হাসান আল মামুন, তিনি হাবিয়ার কাবরেরার সহকারী কোচ ছিলেন, তিনি আসলে সান মারিনোর বিপক্ষের প্রাথমিক স্কোয়াডটাকে তিনি তৈরি করছেন। তো আসলে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল তিনি আসলে যেরকমটা বলেছেন যে নতুন কোচ যাকে নিয়োগ করা হবে তার পরামর্শেই হেড কোচ সহ বাকি কোচিং তারা একটা যেমন কোলম্যান যেমন বলেছে যে আমার কোচিং স্টাফ সহ আমি আসতে চাই, সহকারী যারা আছে। এবং আমরা শুনেছি ডুলি এবং স্টর্ক দুজনেই কিন্তু বলেছেন আমরাও ওই সেই প্যানেল সহ আসবো আসলে। কিন্তু আসলে বাফুফে ডুলি হোক বা কোলম্যান হোক, নামটা কেন ঘোষণা করতে ডিলে করছে? কারণ তারা তো অলরেডি আসলে এতদিনেও কি তাদের কোচের নামটা সিলেক্ট করা হয়নি? সেই জবাবটা তো আসলে বাফুফে দিতে হবে। কেন এত দেরি করছে, এই উত্তরটার কেন অপেক্ষায় এত নাটক চলছে নাকি সবুজ? এই উত্তরটার অপেক্ষায় আসলে মানুষজন মনে কিছুটা বিরক্ত। আপনি সোশ্যাল মিডিয়ায় আমাদের কমেন্টগুলো একটু দেখেন কিনা যে মানুষজন বিরক্ত। আমরা শুরু থেকে টানা কাজ করেছি এই কোচ নিয়ে। তো আমরা আমাদের মনে হচ্ছে যাকে দিবেন দিয়ে দেন, আর পারছি না, মানে কতদিন আর এই কোচ নিয়ে আমরা এভাবে। কোলম্যান তো আসছে না, থমাস ডুলি হলেও যদি কোচ হয় তাহলেও কিন্তু খারাপ হবে না, ভালো কোচ। তিনি ক্লিন্সম্যানের সহকারী ছিলেন, তিনি যুক্তরাষ্ট্রেও কিন্তু সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। আর তাছাড়া কিন্তু যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রকে। তার একটা বড় গুণ হচ্ছে যে ধরেন যে হামজা যে পজিশনে খেলেন, যে মাপের প্লেয়ার, হামজা যদি কোনো ম্যাচে না খেলে থমাস ডুলি হচ্ছে তার একজন বিকল্প খেলোয়াড় তৈরি করেন। এটা বাংলাদেশের জন্য ভালো হবে। জি, থমাস ডুলির ফিলিপাইনের অভিজ্ঞতা আছে, তিনি সেখানে কোচিং করিয়েছেন। কিন্তু বাফুফে বলেছিল যে এশিয়ান অভিজ্ঞতা সম্পন্ন কোচ তারা আনবেন, কিন্তু পরবর্তীতে আবার তাদের কাছ থেকে শোনা গিয়েছে যে না, আসলে যারা বাংলাদেশ দলের জন্য ভালো হবে। কিন্তু আলটিমেটলি ওই ঘুরে ফিরে আসলে সেই এশিয়ান অভিজ্ঞতাই কি কাজে লাগবে ডুলির? না, শুরু থেকেই তো আমি যে কথাটা বলছিলাম, এবং এশিয়ান অভিজ্ঞতা যদি থাকে এটাও আসলে খারাপ হবে না। বাংলাদেশের তো এখন লক্ষ্য বলা যায় যে অন্তত এশিয়ান কাপটা খেলুক। তো সেই হিসাব করলে যেহেতু তার একটা অভিজ্ঞতা রয়েছে, ফিলিপাইনকে এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে। এবং বাফুফে তো ওই যে বললামই না, শুরু থেকে যে নীতিতে তারা বিশ্বাসী ছিল যে এশিয়ায় আগে কোচিং করিয়েছে কিনা, কারণ যদি এশিয়ায় কোচিং করিয়ে থাকে তাহলে আবহাওয়ার সাথে কিন্তু একটা মানানোর ব্যাপারটা তো থাকেই। সেই হিসাব করে যদি করে ঠিকই আছে। যাকেই কোচ করে আনা হোক না কেন, বাফুফকে এনশিওর করতে হবে যে যেই কোচ হয়ে আসুক, হেড কোচ হয়ে আসুক, তাকে বাংলাদেশ ফুটবল লিগের খেলাগুলো দেখতে হবে। কাবরেরা কি করতেন, লিগের খেলা দেখতেন না, তার সহকারী দেখতো, তিনি তাকে নোটিস করতেন। কাবরেরা বলতেন যে আমি তো দেখছি অনলাইনে দেখছি খেলাগুলো, কিন্তু না, মাঠে বসে খেলা দেখতে হবে, প্লেয়ারদের চিনতে হবে। সেটা নিশ্চিত করতে হবে। আসলে তার পুরো সময়টা ছুটি পেলেই তিনি স্পেনে চলে যেতেন। এই সময়টা তিনি আসলে বলা যায় ছুটি কাটিয়ে আসলে বেতনটা নিয়ে গেছেন বাংলাদেশ থেকে। এখন চুক্তিতে কি থাকবে যে মানে কতদিন এখানে থাকতে হবে, কোন প্রোগ্রামে থাকতে হবে, এগুলো নিয়ে আসা উচিত যে কোচকে রাখা। কাবরেরার যে আক্ষেপটা আছে বাংলাদেশের দর্শকদের মধ্যে বা প্লেয়ারদের মধ্যে, সবার মধ্যে আছে যে কাবরেরার বদলে যদি অন্য একজন ভালো কোচ হতো তাহলে বাংলাদেশ হয়তো আরেকটু ভালো জায়গায় থাকতো। কারণ বাংলাদেশ এবার এশিয়ান কাপে যে গ্রুপটায় পড়েছিল, আসলে প্রথম ম্যাচে যেভাবে ভারতের সাথে ড্র করলো, এর পরের ম্যাচগুলো তো আসলে অনেকগুলো ম্যাচই প্রায় জিততে ড্র করতে বেটার ফুটবল খেলেছে, কিন্তু রেজাল্ট আসলে শেষ পর্যন্ত এতে বোঝা যায় যে কোচের ট্যাকটিক্সের সমস্যা ছিল। তবে আসলে হাবিয়ার কাবরেরার কিন্তু বাংলাদেশের যে শুরুটা কিন্তু হাবিয়ার কাবরেরার নিঃসন্দেহে ভালো ছিল। এবং ফ্যান গ্রুপগুলো কিন্তু আমরা দেখেছি যে তার নামে কিন্তু টিফো উড়িয়েছিল গ্যালারিতে, কিন্তু শেষ পর্যন্ত পরে এসে যখন হামজার আসার আগে কিন্তু আপনার হাতে যখন ওয়েপন থাকবে, ইউ উইল হ্যাভ টু ইউজ ইট। এখন হামজা সৌমিত্রা দলে আছেন, এবং আমরা কিছুদিন আগে আমাদের এখানে ফাহাদ করিম এসেছিলেন এবং তার কাছ থেকে আমরা জানতে পেরেছি আমরা এই বছরের শেষে আরও কিছু অরিজিন প্লেয়ার পেতে যাচ্ছি। তো এই দলটাকে নিয়ে নতুন যে কোচ আসবে, এই কোচকে কি শেষ পর্যন্ত হাভিয়ার কাবরেরার মতো একটা
মানে অভিজ্ঞতা পার করতে হবে সেটাই কিনা। আসলে কোচ নিয়ে আসার পরে তাকে পেয়ার ভেরো যেরকম একটু আগে বললো যে ফুল ফ্রিডম আসলে কোচকে দেয়া উচিত। Syndicate-এর কথা বলছে মনে হয় সিন্ডিকেটের না? কথাটাই আসলে বলছে। সে যদি আসলে ফুল ফ্রিডম ভাবে যদি দিতে না পারে, যদি বলা হয় যে ওই ক্লাব থেকে এতজন, ওই ক্লাব থেকে এতজন, আর এই না, ক্লাব না, থেকে কোচের যদি এতজন, গার্ডস থাকে তাহলে তাহলে এটা হবে না। যেরকমটা আমরা আসলে পিটার বাটলারকে দেখতে পারি। যদি কিন্তু কারো কথাই শোনেন না। পিটার বাটলার তো রেজাল্ট তো পাচ্ছে বাংলাদেশ। রেজাল্ট অবশ্যই। সেটা পাচ্ছে। তিনি কোন ফুটবলার যদি তার বিদ্রোহ করে বসে তাকেও সরিয়ে দিচ্ছে। এবং আরেকটা শোতে আমি বলেছিলাম মামুনকে, যদি কাবরেরার জায়গায় পিটার বাটলারও থাকতো, বাংলাদেশ এশিয়ান কাপে কোয়ালিফাই করতো, পুরুষ মেন্স টিমটা। মেন্স টিম। তো এই আমরা কি আসলে পিটার বাটলারের মতো একজন অভিজ্ঞ কোচ পেতে যাচ্ছি ছেলেদের দলের জন্য, জাতীয় দলের জন্য? পিটার বাটলারের থেকে তো আসলে বেটার দরকার, কারণ বাংলাদেশ জাতীয় পুরুষ টিমে যারা আসলে খেলে তারা তো কোন লিগে খেলে? হামজা চৌধুরী তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন, তিনি এফএ কাপ, মানে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা দল এটা। সেরা দল। মানে এই দলটাকে নিয়ে যদি আসলে কেউ রেজাল্ট কিছু না আনতে result পারে, না নিয়ে আসতে পারে, এটা তো তাহলে- বাংলাদেশের একটা সোনালী সময় চলছে, এই সময়টাকে কাজে লাগাতে হবে। এখন অরিজিন ফুটবলাররা কেন আসছে? হামজা আসার পরে সমিত এলো, তাদের দেখা দেখি বাকিরা আসছে, সুলিভান ব্রাদার্স এলো। কিন্তু আবার সুলিভানরা যখন খেললো ইয়াতে সাফে আন্ডার-20, সেখানেও কিছু আমরা কিছু বিষয় আসলে নোটিস করেছি। তাদেরকে বল দেয়া বল হয়নি। দেয়া এই বা ধরনের এরকম কালচারটা কালচারটা বন্ধ হওয়া ভাঙা উচিত। দরকার। সেই এই যে- ভাঙাটা করবেন একজন যদি ভালো কোচ এই যে থাকে, প্লেয়ার ড্রেসিং রুমের আবহাওয়াটা চেঞ্জ করা দরকার। এই যে লোকাল প্লেয়ার এবং অরিজিন প্লেয়ারদের মধ্যে এক ধরনের কম্বিনেশন বা তাদের কম্বিনেশন ঘাটতির কথা যেটা বলছেন আসলে। হ্যাঁ, তাদের মধ্যে একটা ঘাটতি আছে। তারা নিজেদের মধ্যে আসলে আন্ডারস্ট্যান্ডিংটা ওভাবে করতে পারছে না। বা আমরা বাফুফেতেও দেখছি যে বিভিন্ন ধরনের সিন্ডিকেটের জিনিস, এই জিনিসটা আসলে বাংলাদেশ ফুটবল, বাংলাদেশের কোচিং স্টাফেও আসলে অনেকেই হয়তো জানি না, এটা আসলে অনেকেই তো বলে থাকেন তারা আসলে চায় না যে অরিজিন ফুটবলাররা আসুক। এই ধরনের কথা শুনি ফ্যান গ্রুপগুলো। এখানে যে অরিজিন ফুটবলাররা আসছে, এখানে ফ্যান গ্রুপগুলোর কিন্তু অবদান রয়েছে। তো তারা যেটা বলে সেটাও কিন্তু আবার আমাদের শুনতে হবে, না শোনার অবশ্যই। উপায়। সুলিমানকে আসলে কে বের করলো? সুলিমানকে তো সেভ বাংলাদেশ ফুটবল নামের একটা ফ্যান গ্রুপ বের করে নিয়ে আসলো। এটা তো কেউ জানতো না সেভাবে। একটা রেস্টুরেন্টের একটা ভিডিও দেখে সুলিমানদেরকে নিয়ে Right. আসা। জি। তো এই সিন্ডিকেট থেকে আসলে আমরা যেন বের হতে পারি, সেটাই আমাদের চাওয়া, প্রত্যাশা। এবং যত তাড়াতাড়ি আমরা কোচের নামটা জানতে পারি, এটা আসলে শুধু এখন আমাদের জিজ্ঞাসা না, আমাদের চাওয়া পাওয়া না, কোচের নামটা বা কোচকে জানতে পারাটা এখন পুরো জাতির একটা প্রশ্ন হয়ে গেছে। সেটা তো খুব দ্রুতই আমরা জেনে যাব। সেই যে খুব দ্রুত সময়টা আমরা অনেক দিন ধরেই অলমোস্ট 2 সপ্তাহের বেশি সময় পার হয়ে গিয়েছে, সেই সময়টা আসলে ফুরাচ্ছে না। সময় শেষে যদি একজন ভালো কোচ পাওয়া যায় তাহলে সবাই খুশি হবে। তাহলে যদি ধৈর্যের ফল যদি আসলেই মিষ্টি হয়, সেটা অবশ্যই ভালো। আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য।